বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদুল আজহা, আর ঈদুল আজহার সবাইকে জানাই ঈদ মোবারক। আর আজকে ঈদুল আজহার জন্য আমি স্পেশাল গরুর মাংসটা রান্না করেছি। আর গরুর মাংসটা আমি কিভাবে রান্না করেছি, কি দিয়ে রান্না করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর আস্তে আস্তে আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্নাগুলো শেষ করেছি। আর আমি তেমন কোনো মশলা দেইনি, আমি ঘরোয়া মশলা দিয়েই রান্না করেছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ দেখাচ্ছি, চলুন শুরু করা যাক। আমি এখানে মাংসগুলো সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি কতটুকু মাংস দিয়েছি এটা আমি মেপে নিইনি, যেহেতু কোরবানির মাংস এখানে মাংসের পরিমাণটা অনেক বেশি। আর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ। আর পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে লবণটা দিয়ে নিলাম পরিমাণ মতো। এখানে আমি আজকের গরুর মাংসতে কোনো মশলাই মেপে দিতে পারবো না, চেষ্টা করব আন্দাজ করে দেওয়ার জন্য। আমি এখানে লবণ দেওয়ার পরে দিয়ে নিচ্ছি হলুদ। আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে নিচ্ছি 2 চামচ। আর হলুদের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে নিব মরিচের গুঁড়ো। আর মরিচের গুঁড়োটাও একটু বেশি লাগবে। আমি এখানে এই চামচ দিয়ে প্রায় 10 চামচের মতন দিয়ে নিচ্ছি। এই মরিচের গুঁড়োগুলো আমি রাঁধুনির প্যাকেট মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। আর আমি সব মশলাগুলোই রাঁধুনিরটা ব্যবহার করি। আমি হলুদের গুঁড়োটাও রাঁধুনি দিয়েছি, মরিচের গুঁড়োটাও রাঁধুনি দিচ্ছি। আমরা রাঁধুনির প্যাকেট মশলাগুলো নিয়ে খাই। আর এখানে আস্তে আস্তে আমার সব মরিচের গুঁড়োটাই দেওয়া হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে নিব অন্য মশলার উপকরণ। এখন আমি এখানটায় দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাও আমি এখন বড় একটা চামচ দিয়ে প্রথম দিয়ে নিলাম আদা বাটা, তারপর দিয়ে নিলাম রসুন বাটা। আর আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে নিব পরিমাণ মতন তেল। আর তেল দেওয়ার আগে আমি দিয়ে নিচ্ছি জিরে বাটা। এটাও আমি মেপে দিচ্ছি না, প্রায় 2 টেবিল চামচের মতন জিরে বাটাটা দিলাম। আর আমি যেহেতু গরম মশলাগুলো দিব, আর জিরাটা আমি বেটে দিচ্ছি, এই কারণে আমি জিরার গুঁড়াটা ব্যবহার করি না। এরপরে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। আর তেলটা দেওয়া হয়ে গেলে এখন সব মাংসগুলো সুন্দর করে মেখে নেব। আমি আস্তে আস্তে করে এটাকে মেখে নিচ্ছি, যেহেতু ভরা পাতিলের মাংস, এটা আস্তে আস্তে করে মেখে নিতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আর এটা যেহেতু কোরবানির মাংস, এটাকে আমাকে একটু যত্ন সহকারেই রান্না করতে হবে। কোরবানির মাংসটা অবশ্য ভালো করে রান্না করতে পারলে অনেকটাই টেস্ট হয়। অন্য মাংসের চেয়ে আমার মনে হয় কোরবানির মাংসটা টেস্ট ভালো আসে। আমি আস্তে আস্তে করে এটা সম্পূর্ণ মেখে নিচ্ছি, যেহেতু বেশি মাংস নিচ থেকে উপরে নিতে হবে, উপর থেকে নিচে নিতে হবে। আর এভাবে আমি আস্তে আস্তে সম্পূর্ণ মাংসটা মেখে নিব। আর এটা সুন্দর করে না মেখে নিতে পারলে সব মাংসের সাথে মশলাগুলো মিশবে না, তাই আস্তে আস্তে করে এটা মেখে আমি এখানে পরিমাণ মতন পানি দিয়ে হাতটা ধুয়ে নিব। আর এখানে বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু গরুর মাংসটা এটা কোরবানির মাংসটা মানে বেশি পানি দিলে এটা গলে যায়। আর আমার এখানে যেহেতু পাতিলে অনেক মাংস, আর এখানে যদি আমি পানিটা আগেই বেশি দিই তাহলে কিছু মাংস গলে যাবে আর কিছু মাংস সিদ্ধ হবে না। এরপর আমি এখানে দিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ। আর শুকনো মরিচটা দিলে ভালোই লাগে কোরবানির মাংসে।
আর যেহেতু এটা আমি আস্তে আস্তে অনেক দিন ধরে খাবো, এজন্য করে আস্তে আস্তে করে এটা ঝালটা মাংসের সাথে মিশবে। যতবার এটাকে গরম করা হবে, জাল দেওয়া হবে, ততবারই এটা মরিচের টেস্টটা মাংসের সাথে মিশে যাবে। আর যেহেতু এটা ভরা পাতিল, এটা আমি ভালোভাবে নাড়তে পারতেছি না, অল্প অল্প করে আমি নেড়ে নেড়ে দিব। আর একটু পর পর নাড়তে হবে যাতে করে তলায় না লেগে যায়। আর এটা এখন আস্তে আস্তে ফুটতেছে। দেখুন আমি মাঝে মধ্যে এটাকে নেড়ে দিব। এখানে যদি এখন আমি ঢাকনা দিয়ে দেই তাহলে সম্পূর্ণ ঝোলটা ওভারলোড হয়ে পড়ে যাবে। এজন্য করে আস্তে আস্তে করে আমি নেড়ে চেড়ে এটাকে এখানে ভুনো করে নিব। প্রথম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে নিব না। আর এভাবেই আমি সম্পূর্ণ মাংসটা চেষ্টা করব ভুনো করার। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখবেন আমি কিভাবে এটাকে ভুনো করতেছি। দেখুন আমি একটা কাঠের খুন্তি দিয়ে মাঝে মধ্যেই নেড়ে চেড়ে নিচ্ছি। আর বিশেষ করে মাংস উপরেরগুলো নিচে নিচ্ছি, নিচেগুলোর উপরে। আর এখন একটু টেস্ট করে দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা। যেহেতু ভরা পাতিলের মাংস, আমি এটাকে একবারে লবণ দিতে পারবো না, কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তা আমার কাছে মনে হলো আর একটু লবণের প্রয়োজন, তা আমি আর 1 চামচ লবণ দিয়ে নিলাম। এখানে হাফ চামচ দিয়ে 2 বার দিয়ে নিলাম, তার মানে আর 1 চামচ লবণ এটা আমি অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতন লবণটা অ্যাড করতে পারেন, যে যেমন লবণ খান। অনেকেই লবণ বেশি খায়, আবার অনেকেই তত লবণ খায় না। এজন্য করে আমি আমার পছন্দ মতন লবণটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন লবণটা দিয়ে নিতে পারেন। আর দিয়ে এটাকে আস্তে আস্তে আমি এখন মিশিয়ে নিচ্ছি। আর সব জিনিসের টেস্ট বাড়ায় লবণটা ঠিকঠাক দিতে হবে, বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। আর এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য চুলায় রাখবো যাতে করে জলটা টেনে আসে আর এটা আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিতে পারি। আস্তে আস্তে হচ্ছে, তাড়াহুড়ো করলে হবে না, তাহলে মাংসটা সিদ্ধই হবে না। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়ে নিলাম এলাচটা দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে নিচ্ছি দারচিনি। আর দারচিনিগুলো আমি আস্তে আস্তে দিলাম। আর এলাচগুলোর মুখটা একটু ফেটে নিয়েছি। এভাবে গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি শুকানোর পর এভাবে আস্তে আস্তে করে কষায় নিচ্ছি যাতে করে সুন্দরভাবে মাংসটা মিশে যায় কষানো অবস্থায়, আর পাতিলের তলায় না লেগে যায়। এজন্য করে আমি একটা খুন্তির সাহায্যে সুন্দর করে উপর নিচ করে এটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন রান্না করতে পারেন। তারপরেও আমি ভাবলাম আজকে যেহেতু কুরবানির দিন, কুরবানির মাংসটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এজন্য করে আমি চেষ্টা করতেছি আমার মতন করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করতে। আর দেখুন আমার এই মাংসটা প্রায় ভুনো ভুনো হয়ে আসছে। এরপরে আমি এখানে কিছু গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই ঝোলটা দিয়ে নেবেন। আমি এখানে বেশি ঝোল দিব না। আর আমরা অবশ্য গরুর মাংসটা একটু মাখা মাখাটাই বেশি পছন্দ করি, এজন্য আমি ঝোলের পরিমাণটা একটু কমই দিব। আর এটা গরম পানি দিয়ে ঝোল দিলে মাংসের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে ঝোলটা দেওয়ার জন্য। এখানে ঠান্ডা পানিটা দিলে অনেক সময় মাংসের টেস্টটা অন্যরকম হয়, আর গরম পানি দিলে তার চেয়ে আরেক রকম হয়। আমি এখানে একটা পাতিলের সাহায্যে গরম পানি করে নিলাম, এটা ঝোল দিয়ে নিলাম। দেখুন আমি এখানে পরিমাণ মতন ঝোল দিয়ে নিয়েছি।
নিয়ে পুরো মাংসটা নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার আগে আমি আরও একটু গরম করে নিব, যেহেতু কোরবানির মাংস ঢেকে রান্না করলে এটা একদম গলে যেতে পারে। আমি এবার আস্তে আস্তে করে এটাকে রান্না করে শেষের দিকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। আর আমি চুলাটা মাঝারি আঁচে দিয়ে মাংসটা রান্না করব। চুলার জালটা বেশি বাড়িয়েও দিব না, আর একদম কমিয়েও দিব না। মাঝারি আঁচে রান্না করলে রান্নাটা সুন্দর হয়, আর এটা তলায় লেগেও যায় না। আর দেখুন আমি প্রায় মাংসটা রান্না হয়ে গেছে। এর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, জাস্ট এটা চাট মশলা। আর চাট মশলাটা নামাবার আগে আগে আমি দিয়ে নিব। তারপরেও মশলাটা দেওয়া হয়ে গেল, বেশ কিছুক্ষণ আমি মাংসটা সুন্দর করে রান্না করে নেব। আর এভাবেই আমি আমার কুরবানির মাংস রান্নাটা করে নিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মাংসটা কেমন হয়েছে রান্না করা। আর আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তবে বাসায় অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর হঠাৎ করে কোনো মেহমান আসলে আপনারা আমার রেসিপিটা ফলো করে সহজে অল্প উপকরণে সুন্দর করে মাংসও রান্না করে মেহমানকে খাওয়াতে পারেন। আর এভাবেই আমি আমার পুরো মাংসটা রান্না করলাম। আমি এখানে ঝোলের পরিমাণটা একটু কমে গেলে তারপরে আমি মাংসটা নামিয়ে নিব। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব। এটা আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করতেছি। এখানে যেহেতু বড় বড় মাংসের টুকরো হাড্ডি সহ ভালোভাবে নাড়তে পারতেছি না, তারপরও চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার। দেখুন আমার রান্নাটা প্রায় শেষ। আর আমার রান্নাটার কালারটা খুব সুন্দর আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি একটা খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে মাংসটা। মাংস হাত দিয়ে যদি না ছেড়া যায় তাহলে মাংস খেতে মজা নেই। শক্ত মাংস খাওয়া যায় না। এরপর সর্বশেষ আমি ঢাকনাটা দিয়ে নিলাম আর মাংসটা রান্না শেষ করলাম। আল্লাহ হাফেজ।